আমাদের গল্প সমাবেশগুলো আর মাত্র একটি দিনের বাকি। এই একটি দিনের গল্পেই আপনাদের সবার সাথে যুক্ত হচ্ছে আমি জিনিয়া কবি সূচনা, পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আর আমার সাথে আছে লেখক মুম রহমান, তার সাথে আজ আমরা কথা বলবো। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের পাঠক সমাবেশ পাঠকের গল্পে। ধন্যবাদ সূচনা। আমি অনেক বেশি ভূমিকায় গেলাম না, আর তো মাত্র একটি দিন বাকি। আমাদের গল্পে তো অনেক কিছু বলার আছে, নতুন বই নিয়ে, নতুন কিছু নিয়ে। এই যে বইমেলার মাত্র আর একদিন বাকি, আর পুরোপুরি একদিনও নেই আসলে সব মিলিয়ে। বিষণ্ণতার সুর নাকি অপেক্ষার আনন্দ? না, অপেক্ষা তো অনেক দীর্ঘ, মানে অপেক্ষার আনন্দ যদি বলেন যে আবার আরেকটা বইমেলা তো আবার এক বছর পরে, মানে এই 21-এর বইমেলাটা এক বছরে একটাই হয়, কাজেই কিছুটা তো বিষাদের সুর থাকবেই। এতদিন ধরে এই যে আড্ডা, বই নিয়ে কথা, লেখকদের সঙ্গে আড্ডা, আপনাদের সঙ্গে আড্ডা, সবকিছুর মধ্যেই তো একটা আকস্মিক ছেদ পড়ে যাচ্ছে এবং আমাদের শুরু আছে, তার তো শেষ আছে। এবং আমাদেরও কিছুটা মন খারাপ। আরেকটা বিষয়ে আমি একটু জানতে চাই যে সব মিলিয়ে মুম্বাই, আমরা প্রথম দিন থেকেই দেখেছি, 2-4 দিন বাদে আপনি প্রতিদিনই মেলায় এসেছেন। সে লেখক হিসেবে, পাঠক হিসেবে, দর্শনার্থী হিসেবে সব মিলিয়ে এবারে মেলাটা কেমন ছিল? আমার মনে হয় যে সব ভালো যার শেষ ভালো। দিন শেষে মেলাটা ভালোই ছিল। ওই যে বললাম যে প্রতিদিন নতুন নতুন বই আসা, আজকেও নতুন বই এসছে অনেকগুলা। আমার ধারণা কালকেও বেশ কিছু নতুন বই আসবে। আমি যেহেতু বিভিন্ন প্রকাশকের সঙ্গে, বিভিন্ন লেখকের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত আছি, কাজে একটু বাড়তি খোঁজটা রাখি। সেই দিক থেকে আমি বলবো যে মেলার শেষ দিনেও বই আসছে, তার মানে প্রতিদিনই এটা নতুনত্ব আছে। নতুন বই আসছে, ভালো বই আসছে। আপনার হাতে আমি একটি বই দেখতে পাচ্ছি, এটি পাঠক সমাবেশে মাত্র 2-1 দিন আগে এসেছে। নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, নুরুল কবিরের। এই বইটি দেখছিলাম, আপনি দেখছিলেন বইটি। এই সময় প্রেক্ষাপটে এই বইটি আপনি পড়েছেন নিশ্চয়ই, আপনার কি মনে হয়েছে? না, আমি এখনো পুরো বইটি পড়ে উঠতে পারিনি, তবে আমি বইটির কিছু অংশ পড়েছি। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো, মানে কিছু কিছু বইয়ের জন্য কিন্তু পাঠক হিসেবে অপেক্ষা করি। আমি অপেক্ষা করেছি, এবং এইখানে একটা বৈপরীত্য আছে। বৈপরীত্যটা এরকমের যে আমি নিজে খুব রাজনৈতিক লেখা বা মানে রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে সংযুক্ত না। আমি সাধারণত একটু ক্রিয়েটিভ বই, দর্শনের বই, গল্প, উপন্যাস, কবিতা বেশি পড়ি, প্রবন্ধ বিভিন্ন বিষয়ের পড়ি, কিন্তু রাজনীতি বিষয়ক পড়াশোনা এটা আমার দুর্বলতাই, আমি কম পড়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো এই যে নুরুল কবিরের বইটা, নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, আমার মনে হয় এই একটা বই আমাকে এই বছর অনেক বেশি রাজনীতি সচেতন করে দেবে, অনেক বেশি ঋদ্ধ করে দেবে। যেই জায়গাটায় আমি খুব দুর্বল, সেই জায়গাটা আমাকে কি বলবো, এগিয়ে দিবে একটি মাত্র বই। কারণ নুরুল কবির এমন একজন মানুষ যিনি মানে একটা সুস্পষ্ট গণতান্ত্রিক ধারণাকে ধারণ করেন, শুধু তাই নয়, সেটির চর্চা করেন, সেটি নিয়ে এই যে লিখেছেন। এবং এই বইটার যদি আমি অধ্যায় বিভাজনটাও টানা বলি যে গণতন্ত্র ও জনস্বার্থ বিরোধী রাজনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর দেখুন গণতন্ত্র ও বিপজ্জনক বিরাজনীতিকরণ, মানে আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে গণতন্ত্র ও অগণতান্ত্রিক ভাবাদর্শ। প্রতিটা প্রবন্ধের শুরুতে গণতন্ত্র ও মানে গণতন্ত্রের সাথে বিভিন্ন আদর্শ, দর্শন বা রাজনৈতিক ভাবনা, সেটি বইয়ের মধ্যে একদম। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক, পররাষ্ট্রনীতির সম্পর্ক, এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, বুদ্ধিজীবিতা, গণতন্ত্রের সঙ্গে জনস্বার্থের সম্পর্ক ইত্যাদি সকল বিষয় একটা বইয়ের ভিতরে চলে এসেছে। এবং এমন একজনের মাধ্যমে এই বিষয়গুলো উঠে এসেছে যিনি অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, দক্ষতা রাখেন এই বিষয়ে কথা বলার, মানে একজন অথরিটি। মানে তিনি আসলে এই বিষয়গুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, এবং মানে মানুষ একটা স্বচ্ছ ধারণা পাবেন। অবশ্যই, কারণ আমরা জানি যে নুরুল কবিরকে আমরা সাংবাদিক হিসেবেই, সম্পাদক হিসেবেই জানি সকলে, কিন্তু আমার মনে হয় যে তিনি তেমন একজন সাংবাদিক বা তেমন একজন গণমাধ্যম কর্মী যিনি ভীষণভাবে রাজনৈতিক সচেতন, এবং বিশেষ করে বাংলাদেশের
গত 50 বছরের বা গত 54 বছরের রাজনীতির বাকবদলগুলো, বিভিন্ন ধারাগুলো উনি অত্যন্ত ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, করছেন। নতুন পুরনো বই নিয়ে তো বই তো আসলে কখনো পুরনো হয় না মুম্বাই, বই নিয়ে তো আমাদের কথা চলতে থাকবে। তবে এই মুহূর্তে একদম শেষ সময়ে পাঠকরা কিন্তু তালিকা মিলিয়ে বই কিনছে এবং পাঠক সমাবেশ প্যাভিলিয়নের সেই ভিড়টা আছে, মানুষ বই দেখছে। আর তো মাত্র একদিন বাকি মেলার। আমরা যদি একটু নীলের কাছে যাই, নীল নিশ্চয়ই পাঠকের গল্পে আমাদের সাথে যুক্ত হবে। নীল। ধন্যবাদ সূচনা। এই মুহূর্তে আমি পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে আছি এবং ভিতরে আমি যেটা দেখতে পাচ্ছি যে পাঠকের ভিড় কিন্তু আছে এবং যে পাঠকরা আসছে তারা কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু বই উল্টে পাল্টে দেখছে, বইয়ের মুখবন্ধ পড়ছে এবং তারপরে আসলে সিদ্ধান্ত নিচ্ছে এই বইটি আসলে নেবে কি নেবে না। এবং শেষ দিকে যারা আসছেন তারা কিন্তু সবাই আসলে বই কিনছেন। একটু আপনাদের সাথে কথা বলি। এই যে বইমেলা তো আর মাত্র একদিন বাকি, মানে বইমেলা শেষ হয়ে যাচ্ছে, মানে কোনো কি মানে বিষণ্ণতা কাজ করছে? বিষণ্ণতা ওইভাবে নেই, কিন্তু একটা বিষয় আছে। আগে আসলে আমরা বাংলা একাডেমিটা ঘিরে যে বইমেলাটা ছিল এটা একটু স্ক্যাটার্ড লাগে এই আর কি। এমনি তো বইয়েরইটা অনেক বেশি এখন, তাই না? সেই হিসেবে অনেক বেশি, বাট ওই এনভায়রনমেন্টটা আমরা মিস করি আর কি, আমরা আগে যারা এসেছি আর কি। মানে একটু নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে, একটু বসার জায়গা থাকবে। এই জায়গাটা একটু আমার কাছে মনে হয় একটু স্ক্যাটার্ড, বাট বই প্রচুর বের হচ্ছে, অনেক রাইটার এসছে ভালো ভালো। আমি মনে করি রিসেন্ট যারা এসছে। আর এখানে আমার নিজের কাজিনেরই 2টা বই বের হয়েছে। এই যে পাঠক সমাবেশের যে বইগুলো, মানে আপনি বলছেন আপনার কাজিনেরও বই বের হয়েছে, সে বই বাদেও অন্যান্য যে বই আছে তাদের প্রচ্ছদ, তাদের ইলাস্ট্রেশন সবগুলো মিলিয়ে কেমন লাগে? না জি, পাঠক সমাবেশ তো সবসময় ভালো, এটা নিয়ে কোনো কথা নেই। আমরা সবসময় পাঠক সমাবেশে আসি, কারো না কারো। আমার কাজিন বলেন, আমার এক টিচারের বই বোধহয় সম্ভবত এখান থেকে বের হয়েছে, সাজিদ বিন দোজা। হ্যাঁ, উনি কিন্তু আমার টিচার, তো উনার বই এখান থেকে বের হয়েছে। আজকে কি কোনো বই, অনেক বই দেখছিলেন, মানে কোনটা পছন্দ হচ্ছে আলাপ করছেন? আসলে খুব বেশি ঘুরিনি, আমি ওই কাজিনের বইটা নিলাম, দেখবো একটু পরে। ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলি। কেমন লাগে বইমেলায় আসতে? বইমেলা আসতে তো অনেক ভালো লাগে। বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, বই পড়তে ভালো লাগে। এই যে মেয়ের সাথে এসেছেন, আগে তো একটা সময় ছিল যে মেয়েকে নিয়ে সব জায়গায় যেতেন, কিন্তু এখন মেয়ের সাথে আপনি এসেছেন। হবেই পরিবর্তন। আমি আসতাম এক সময় ওদের নিয়ে, ওরা এখন আমাদের হাতে নিয়ে আসে। প্রতি বছরই আসার চেষ্টা করি। বইমেলাটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা আসলে বই পড়া মার কাছ থেকেই শিখেছি, ছোটবেলা থেকেই। মানে মাকে দেখতাম বই নিয়ে দুপুরবেলা একটা টাইমে পড়তো, দীর্ঘ সময় সে বই পড়তো। ওই প্র্যাকটিসটা আমাদের মধ্যেও চলে আসছে, এই কারণে আসে। আচ্ছা, কি ধরনের বই পড়তে ভালো লাগে আপনার? গল্প, উপন্যাস নাকি কবিতা? আমার কবিতা, গল্প, উপন্যাস, এমনকি মানে ফিকশন টিকশন সব ধরনের বই পড়ি আমি। এমনকি একটা মানে রাস্তা হেঁটে যেতে যদি একটা কাগজ দেখি, আমার একটু দেখার অভ্যাস আছে। এবং আপনি কবিতার বই নেড়ে চেড়ে দেখছিলেন, কুয়াশায় সাদা ঘোড়া, সৈয়দ শামসুল হকের। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। এবং এখানেও আসলে দেখছি যে মানে যে কোনো বয়সের পাঠকই কিন্তু আসলে এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে ঢুকলে দেখা যায়। একটু আপনার সাথে কথা বলি। এই যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আগেকার একটা বই, কিন্তু নতুন প্রচ্ছদে এসেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাচ্চা নতুন নতুন গানের স্কুলে যাবে, এই জন্য ভাবছি যে এটা খুব কাজে দিবে। আমাদের ছিল বড় আকারে, এটা তো মানে নেওয়াও, ব্যাগে নেওয়াও খুব সহজ হবে, সেজন্য ভালো লাগছে। হয়তো ওর জন্য নিব ভাবছি। এবং এই যে ধ্রুপদী যে বইগুলো, সেই বইগুলো সম্পর্কে একটা তথ্য আপনাকে আমি দিয়ে রাখি। পাঠক সমাবেশ 100টি এরকম ধ্রুপদী সাহিত্য বের করবে, প্রতি বছর 32টি করে বের করবে। এবং এই বইগুলো যদি আপনি আলাদা কিনতে চান, এই 61টি বই কিনতে আপনার 60,000 টাকা লাগবে। কিন্তু পাঠকের জন্য তারা একটা সুবিধা দিচ্ছে যে একবারে যদি আপনি তাদের অফারটা গ্রহণ করেন, তাহলে 30,000 টাকায় এই 100টি বই আপনি পাবেন এবং এই 30,000 টাকাও আপনি কিস্তিতে শোধ করতে পারবেন। এটা তো আমাদের জন্য বড় সুযোগ একটা, যে কারেকশনের জন্য অনেক সময় রাখতে হয়, তাই না? দেখা যাচ্ছে যে অনেক আগে পড়া হয়েছে, এখন হয়তো নেই বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এটা মানে আসলেই প্রশংসনীয়। এবং অনেকগুলো আছে, গীতাঞ্জলি আছে, কবি আছে, বিভূতিভূষণ আছে, ঢোড়াই চরিত মানুষ আছে, হ্যাঁ, পদ্মা নদীর মাঝি আছে। এই যে অফারটা, শেষের কবিতা আছে, এই যে পাঠক সমাবেশ যে অফারটা করেছে, মানে এই অফারটা পাঠকদের জন্য কতটা মনে হয় আপনার? না, পাঠকদের জন্য অবশ্যই জিনিসটা খুবই মানে একটা ভালো সুযোগ অবশ্যই বলতে হবে, কেননা একাধারে এতগুলো বই এবং সবগুলোই কিন্তু আপনি দেখবেন যে কালজয়ী সাহিত্য বা রচনা
বিভিন্ন বাংলা সাহিত্যে যারা অবদান রেখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আছেন, বিভিন্ন জনের যে বইগুলো আছে এগুলো কিন্তু একসঙ্গে চেলেও কিন্তু সংগ্রহ করা সবসময় সম্ভব হচ্ছে না। যেহেতু নতুন মরাটে আসছে, একসঙ্গে পেয়ে যাচ্ছে এবং সবগুলো কিন্তু একটা ভালো রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারে। অনেক সময় আমরা অনেক তথ্য খুঁজি যেটা আমরা পাই না, আমরা পুরাতন বইগুলো হাতের সামনে থাকে না বা হারিয়ে যায় অনেক সময়। সেইভাবে যদি সবগুলো একসাথে পাই তাহলে আমাদের রেফারেন্সিং এ বিশেষ করে শুদ্ধ জ্ঞান চর্চাতে কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে। আমার বাচ্চা এমনি ওকে আমরা বই পড়াই ছোটবেলা থেকেই, আর ও নিজেও কিন্তু লেখে। ওর কিন্তু এই নিয়ে বাংলা একাডেমিতে এই নিয়ে 3টা বই কিন্তু প্রকাশিত হয়েছে এই নিয়ে প্রতিবারই। এইবারও একটা বই বের হয়েছে মেঘ প্রকাশন থেকে, ভালো ভূত নামে। আর এর আগের বারও মেঘ প্রকাশন থেকে মেঘ নামে একটা বই, এবং দ্বিতীয়ত মেঘ ও বন্ধুরা নামে একটা বই বের হয়েছিল। তো আমরা ছোটবেলা থেকে বিভিন্ন বইগুলো পড়াই ওকে, পড়ানোতে ওর একটা লেখার চর্চা গড়ে উঠছে। ভাবলাম আজকে একটু পাঠক সমাবেশের স্টলে ঢুকে দেখি যে কিছু ভালো কিছু দেখা যায় কিনা। তো এবং গীতাঞ্জলি পেয়ে গেলেন? হ্যাঁ, গীতাঞ্জলি পেয়ে গেলাম। যেহেতু ও গানও শেখে, তো গীতাঞ্জলিটা ভাবছি যে নেব। আমি পদ্মা নদী মাঝিটাও ভাবছি নেব আর কি। দেখে ওর সাথে একটু কথা বলি তোমার সাথে। এই দেখো, আমার চোখেও চশমা, তোমার চোখেও চশমা, আমরা তাহলে বন্ধু নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা বলো। পূর্ণাভা মিত্র। আচ্ছা, এই যে গীতাঞ্জলি বইটা, এই বইটা দেখে আসলে কেমন লাগছে তোমার কাছে বলো তো? ভালো। নিতে হবে এই বইটা? এই বইগুলো পড়ে আরো ভালো ভালো লিখতে হবে। লিখতে কেমন লাগে তোমার? ভালো লাগে। আচ্ছা, এবার বলো, লিখতে বেশি ভালো লাগে নাকি পড়তে বেশি ভালো লাগে? দুটোই করতে ইকুয়ালি ভালো লাগে। আচ্ছা, এই যে বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ লাগছে? কিন্তু মন খারাপ রাখলেও এই যে হাসিটা আছে, এই মিষ্টি হাসিটা রেখে দিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা আজকে বলছিলাম যে সব বয়সী পাঠকের উপস্থিতি কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি, যারা আসলে বই উল্টে পাল্টে দেখছেন। আমরা বয়স্ক একজন নারী পাঠককে পেয়েছিলাম, আমরা একদম খুব ছোট একজন নারী পাঠককে পেয়েছিলাম, এবং তারা সবাই কিন্তু বইয়ের প্রতি ভীষণ রকম মনোযোগী এবং উল্টে পাল্টে দেখছে। এবং এই যে ধ্রুপদী সাহিত্য ক্লাসিক সিরিজের বই, সেই বইগুলো কিন্তু সেই মেয়েটি কিন্তু নিয়ে যাচ্ছে। একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, ধন্যবাদ। আসলে অনেকেই এই শেষ মুহূর্তে, কারণ বইমেলার আর একদিন বাকি, এই শেষ মুহূর্তে আসলে যতটা সম্ভব দ্রুত নিজের বইটি সংগ্রহ করে যেতে পারলেই কিন্তু তাদের কাছে ভীষণ রকম ভালো লাগার। আমরা কথা বলছিলাম অনেক পাঠকের সাথে, তার মধ্যে এমনও পাঠক পেয়েছি খুবই বয়স্ক, এবং যিনি মেয়ের হাত ধরে এসেছেন, এবং মেয়েও বলছে যে মায়ের কাছ থেকে তাদের বই পড়ার শেখা। এবং পাশাপাশি আমরা একদম ছোট্ট একটি পাঠককে পেয়েছি যার হাতে ধরা ছিল গীতাঞ্জলি। সে বইও লেখে, সে গানও শেখে, এবং গীতাঞ্জলিটা সে নিয়ে যাবে। দারুণ। তো আমি যখন এত পরিশ্রম করছিলাম তখন তোমরা এখানে বসে আরামায়েসে চা খাচ্ছিলে। না নীল, চা খেতে খেতে কিন্তু আমরা এরিস্টটলের সঙ্গে আলাপচারিতা নিয়ে কথা বলছিলাম। সত্যিই তাই, আমরা বই নিয়ে আলাপ করছিলাম। মুম্বাই না, এখন গাধা কিন্তু প্রচুর পরিশ্রম করে, প্রচুর ভার বহন করে। সিংহ সারাদিন আয়েশ করে বসে থাকে। সিংহ সিংহের মতো থাকবে, গাধা গাধার মতো থাকবে। আমি অন্য কাউকে কোনো ইঙ্গিত দিচ্ছি না। মানে এই যে কিছু বলবো না, না না, এখানে আসলে কিছু বলার নেই। শোনো, গাধা আসলে সবসময় পরিশ্রমী, হ্যাঁ, এবং গাধাকে কেউ খাঁচায় আটকে রাখে না। কিন্তু সিংহ এমন একটা প্রাণী, হ্যাঁ, যে মানে শুধু গর্জন করে, অহেতুক গর্জন করে, এবং তার গর্জনে মানুষ ভীত হয়, এবং সে কিন্তু মানুষকেও মানুষ মনে করে না, এবং এই কারণে মানুষ খেকো আমরা বলি তাকে, এবং সেই কারণে কিন্তু তাকে আটকে রাখা হয় খাঁচার মধ্যে। তো খুবই ভাগ্য ভালো যে আপনি সিংহ, কিন্তু আপনাকে খাঁচায় আটকে রাখা হয়নি, কারণ আপনার চারপাশে এরকম কিছু গাধা টাইপ মানুষ আছে বলেই আপনি আসলে বেঁচে গেছেন। তারা বুঝতেও পারছে না যে আপনি সিংহ। যাই হোক, মুম্বাই মাইক্রোফোন নেই মুম্বাই। আমি গত কয়েক অনুষ্ঠান থেকে, তাই না সূচনা, আমার মুখ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়া হয়। আচ্ছা, সুবাইতা এদিকে, মানে ওইটা নিয়ে একটু বসলে ভালো হয় সুবাইতা, কারণ এই মেয়েটাকে আমি যখনই দেখি পাঠক সমাবেশে, মানে শুরু থেকে এই বইমেলায় শুরু থেকে আসলে কাজ করছে, শিক্ষার্থী, এবং যখনই দেখি পাঠকের সাথেও গল্প করছে, পাশাপাশি ওর হাতে একটা না একটা বই থাকেই, এবং সুযোগ পেলেই ও বইটা পড়ার চেষ্টা করে, নিজের চেয়ে মোটামুটি। এবং নীল, আরেকটি কথা, আমি এই প্রজন্মের কাউকে আমি শুনিনি সুবাইতার আগে যে পাবলিকেশনসকে সে প্রফেশনালি নিতে চায়, যে আমি এই পথে হাঁটবো, বাহ, এই পথটা নেয়ার কথা ওর বয়সী কারো কাছ থেকে আমি শুনিনি। আমি জানি না তোমার বা মুম্বাইয়ের এই অভিজ্ঞতা হতে পারে। সবসময় সিংহ বয়সী মানুষের সাথে ঘুরলে তো এই বয়সী মানুষের গল্প জানা যাবে না। তাও ঠিক, আমার আবার সিংহ বয়সী মানুষের সাথে আনাগোনাটা বেশি, এই কারণেও হয়তো আমি জানি না। কিন্তু এই বয়সের একটা মানুষ বলছে যে আমি আসলে পাবলিকেশনস
আমার ক্যারিয়ারটা গড়ে আচ্ছা, তুলবো। একটু জানতে চাই, এই যে পাঠক সমাবেশের মানে পাঠক সমাবেশকে দেখে কি আসলে এই ইচ্ছেটা জেগেছে নাকি? আসলে এরকম ছিল না বিষয়টা ছিল পাবলিকেশন সাইডে যাওয়ার একটা রিজন ছিল বই। আমি খুবই বই পছন্দ করি, ছোটবেলা থেকে আমি বই পড়ছি অনেক বেশি, আমার টিফিনে টাকা জমিয়ে আমি বই কিনতাম, এরকম ছিলাম। তো তখন কোনো একটা মাধ্যমে আমি পাঠক সমাবেশকে পেয়ে যাই। সেটা ছিল আরও 2 বছর আগে, আমি তখন আরও ছোট, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তখন পাঠক সমাবেশের সাথে পরিচয় হয়। এরপরে আস্তে আস্তে আর কি তাদের সাথে কাজ করতে করতে যুক্ত ছিলাম, তাদের সাথে কন্ট্যাক্ট ছিল, এভাবে আস্তে আস্তে তাদের সাথেই আমি কাজ করা শুরু করি। আর তখন থেকে যখন পাবলিকেশন সাইডের কাজগুলো আমি দেখা শুরু করেছি, তখন থেকে আমার মনে হচ্ছে না, আমি এই সাইডেই আমি থাকতে চাই, আমি বই নিয়ে কাজ করতে চাই। এবং আজকে হাতে কি বই আছে, এবং এই বইটি স্মৃতির সময় নেড়েচেড়ে দেখা হচ্ছিল, কি আছে স্মৃতির সময়? স্মৃতির সময় আসলে এই বইটা একটা স্মৃতিচারণামূলক বই, যেটা হচ্ছে পাঠকদের কৌতূহল বাড়াবে। যেমন অনেকগুলো গল্প আমরা জানি না, আমরা গল্পের এক পিঠ জানি, আরেক পিঠ জানি না। অ্যালবার্ট আইনস্টাইন যে একটা সে যে ভায়োলিন খুব ভালো বাজাতেন, সেটা আমরা জানতাম না। সেই কাহিনীও এই বইতে দেওয়া আছে। তার যে দ্বিতীয় স্ত্রী ছিলেন এলসা, সে তার প্রেমেই পড়েছিলেন, কারণ সে অনেক সুন্দর ভায়োলিন বাজাতেন। তার উক্তিতে বলেছিলেন যে তার লাইফে সবচেয়ে বেশি আনন্দ যদি কেউ দিয়ে থাকে, সেটা তার ভায়োলিন ছিল। ভায়োলিন তার প্রথম প্রেম। তো এই সব ছোট ছোট গল্প, নিবন্ধন, এগুলো সব এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। কি দারুণ নীল। মুম্বাই বলছিল ভায়োলিন বাজালে কি দ্বিতীয় স্ত্রী পাওয়া যায়? এই কারণে সে আজ পর্যন্ত ভায়োলিন বাজানো শিখতে পারলো না। আজকে কিন্তু নীলকে জব্দ করা যাচ্ছে না মুম্বাই, নীল একদম আপনাকে জব্দ করে না, দিচ্ছে। আমি চাইও না নীলকে জব্দ করতে, নীলকে তো আমি ভালোবাসি। পেরে উঠছে না আসলে নীল। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে সূচনা, তোমার কাছে জিজ্ঞেস করি, তোমার জীবনের প্রথম প্রেম কি? আমার জীবনে প্রথম প্রেম, সত্যি কথা বলতে নীল, বই। সমরেশ মজুমদারের যে কালপুরুষ, সেই অর্ক হচ্ছে আমার প্রথম প্রেম। কিন্তু আমি জানি ওর প্রথম পছন্দ হচ্ছে সাজগোজ, কিন্তু এই মুহূর্তে বইমেলায় আছে, এই কারণে ও বলছে বই। নো কমেন্টস। আচ্ছা মুম্বাই, আপনার জীবনের প্রথম প্রেম কি? বলবো না, কারণ আমি জানি যে এই মুহূর্তে যাকেই আমি এই প্রশ্নটা করবো সেই বলবে হচ্ছে বই। কিন্তু আমাকে জিজ্ঞেস করেন কেউ, বলে ফেলেন আপনার জীবনের। আপনার জীবনে তো প্রথম প্রেম প্রথম বলে প্রেম কিছু কি? নাই, আপনার তো হাজার হাজার প্রেম। তারপরে বলেন, প্রথমটাই বলেন। তারপরে বলেন। আমার জীবনের প্রথম প্রেম হচ্ছে মানুষ। আচ্ছা, মানে আমি এমন কিছু বলবো না যেটা নিয়ে তোমরা আমাকে কিছু বলতে পারো। এবং দ্বিতীয় পছন্দ সিংহ। আচ্ছা, যাই হোক, মুম্বাই আর তাদের তো সিংহ পছন্দ হওয়ার কথা না, তারা খেয়ে ফেলবে তো। মানুষের সঙ্গেই থাকবে। সিংহ তো খেয়ে ফেলবে মুম্বাই। আচ্ছা, বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, একদম। আমরা অনেক মজা করে ফেলেছি। মজা করতে করতে আমরা বেফাস কথা বলে ফেলি, যেমন একটু আগে খেয়ে ফেলার কথা বলছিলে। যাই হোক, এখন কেমন লাগতেছে? না নীল, আমার মন খুব খারাপ। এই যে লাল সোফার আড্ডা, এই যে পাঠক সমাবেশের এই যে উঠোন বৈঠকের মতো একটা আড্ডা, এটাকে আমি ভীষণ মিস করবো নীল। এবং আমি না বইমেলার আমার মনে হয় কি আমার কি যেন একটা নাই হয়ে গেল। মানে ঘরে কেউ থাকলে হয় না যে একটা মানুষ হঠাৎ চলে গেলে কেমন নাই হয়ে যায়, তেমন কালকের দিনের পরে আমার হঠাৎ করে মনে হবে আমার কোনো কাজ নেই, আমার কিছুই করার নেই। হয়তো আমি ক্লান্ত যেটাকে বলা হয় সেটা কায়িকভাবে হয়তো হয়েছে, কিন্তু মানসিকভাবে আমি যে আনন্দ পাই বইমেলায়, এটার ইট কাঠ সবকিছু আমাকে আনন্দ দেয়, এটা চারপাশ আমাকে আনন্দ দেয়। আমি ভীষণ মিস করবো নীল, আমি খুবই মিস করবো এবং আমার খুবই মন খারাপ হবে। মানে কষ্টটাকে বুকের মধ্যে আগলে রেখে হাসতে হাসতে মন খারাপের কথা বলছো, এটা ভালো লাগছে। কারণ বইমেলা প্রাঙ্গণটাই আসলে এরকমই, যতই মন খারাপ থাক একটা আনন্দ কিন্তু থাকে। মুম্বাই, এই যে প্রতিদিনের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল না, মানে এই যে আসবো, ওই যে পাঠক সমাবেশে কিছুক্ষণ বসবো, বিদ্যাপ্রকাশের সামনে যাব, বেঙ্গল বুকসে যাব, হ্যাঁ, মানে এই যে একটা মাস, মানুষ তো অভ্যাসের দাস। মানে এই অভ্যাস থেকে হঠাৎ করে যখন ছিটকে পড়বো আর একদিন পর, তখন আসলে কেমন লাগবে? না, যেখানেই সূচনা আছে সেখানেই তো সমাপ্তি আছে, যারই সূচনা হবে তারই সমাপ্তি হবে। কাজে বইমেলার শুরু হয়েছিল, সেইটা এখন শেষের দিকে যাচ্ছে। আমি মনে করি যে মার্চ মাস ব্যাপী আরেকটা মেলা হয়, আমার জন্য হয়, আপনার জন্য আশা করি হয়, সেটা হলো পাঠ মেলা। এই যে সারা মাস ধরে বইগুলো জোগাড় করেছি, আমরা করছি, হ্যাঁ, এই যে আজকে একে তাকে নানান রকমের হুমকি ধামকি দিয়ে সূচনা বই কিনে নিচ্ছে, আপনিও এই হুমকির সঙ্গে কিছুটা সংযুক্ত আছেন। তো এই বইগুলো তো আবার পড়ে ফেলতে হবে মার্চ এপ্রিল নাগাদ, তখন আবার। এবং আপনারা দুজন, আমি যতদূর জানি, যতই দুষ্টমি করি মজা করি, আমি
দুষ্টামিও তো মানুষ পর কারোর সঙ্গে করে না, নিজের আপন কারোর সঙ্গেই করে। And এই আপন হওয়ার সূত্রটা কি? আমার ডান পাশে আপনি, বাম পাশে সূচনা, তো আপনারা একটা সূত্র দিয়ে আপন, সেটা হলো বই। তো কাজে আমি এইটা বিশ্বাস করি এবং বিশ্বাস করে আনন্দ পাই যে আমরা আসলে সারা বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বই নিয়ে থাকি। দারুণ। এবং আপনি যে হুমকি ধামকির কথা বলছিলেন, আপনি নিজেই বলেছেন আমি একটা গাধা মানুষ এবং আমি কাউকে হুমকি দিতেই পারি না। সূচনা যে হুমকির সে দিয়েছে এবং বই নিয়েছে, তো আশা করি এইটা শেষ হওয়ার পর আপনি আমাকে বই কিনে দেবেন। অনেক বই কিনে দেবেন ভাই, একটা না 5টা করে বই কিনে দেবেন। এবং আমরা এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের মধ্যে আছি এবং আমরা এই কথাটাই আসলে এই কারণে জানতে চাচ্ছিলাম যে আমরা হয়তো পাঠমেলার কথা মুম্বাই বলছিল, কিন্তু এই বইমেলাটা হয়তো আমরা পাবো না, কিন্তু বইমেলার আদলেই কিন্তু পাঠক সমাবেশের 2টি সেন্টার আছে এবং যে সেন্টারে গেলেও লেখকের সাথেও দেখা হয়, যে সেন্টারে গেলে পাঠকের সাথেও তিনটে। আচ্ছা, আমার জানার ভুল ছিল। কাঁটাবনে একটা, তারপরে ওই জাতীয় জাদুঘরের সঙ্গে যেটা পাঠক সমাবেশ কেন্দ্র বলে তার উল্টো দিকে একটা, আজিজে একটা, তিনটা সেন্টার আছে। তো ওই জায়গায় কিন্তু প্রসঙ্গে আপনি মন খারাপ করবেন না, আমার প্রিয় একটি উপন্যাসের নাম হচ্ছে আমি গাধা বলছি, কিশোরচন্দ্র গাদ্দারের লেখা উপন্যাস। এটা খুবই দারুণ একটা বই। এই উপন্যাসটা আপনি পড়ে নেবেন, আপনার একটু পড়ালেখার দরকার আছে নীল। আমি নিজেকে, সত্যি কথা, আমি নিজেকে সবসময় গাধা ভাবতে পছন্দ করি, কারণ আমার যে অনেক জ্ঞান আছে এটা আমি আসলে জাহির করতে চাই না এবং আসলে নেই আমার জ্ঞান। এই যে আপনাদের সাথে যখন কথা বলি তখন আমি কিছু জ্ঞান আহরণ করি, তো সেইভাবে আসলে কখনো গাধা থেকে সিংহ হতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, তবে আমি গাধাই থাকতে চাই এবং মানুষ আমাকে গাধা বলুক। যেমন চাষার ছেলে কিন্তু বড় হয়ে চাষা বললে কিন্তু খুবই পছন্দ করে, সে কিন্তু গর্ব। যেমন হরিশঙ্কর জলদাসের সাথে কথা হচ্ছিল, সে প্রান্তজন কে নিয়ে লেখে, জলের মানুষ, এবং সে বলছিল যে তার পরিচয় দিতে কিন্তু তার কোনো দ্বিধাবোধ নেই, কুণ্ঠাবোধ নেই। আমারও কিন্তু নেই। আমি গাধাই থাকতে চাই। নীলের বিনয়কে আমি সালাম জানাই, না জানিয়ে কোনো উপায় নেই মুম্বাই। এবং আপনারা প্রথমে এই বইটি নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, আমরা এই বইটি নিয়ে কথা বলছিলাম নীল, এবং আমরা এই বই দুটো নিয়েও কথা বলছিলাম। এরিস্টটলের সঙ্গে আলাপচারিতা, আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা, এই বইগুলো নিয়েও কথা বলছিলাম। এবং যে বইটা আমি এবার পাঠক সমাবেশে সংগ্রহে রাখতে চাই, এই বইটি নিয়ে আমাদের কথা হয়নি মুম্বাই, আগে একদিন কথা হয়েছে। আচ্ছা, এই বইটি আমি এর মাঝখানে দেখছি 2-3 জন এসে এই বইটি খুঁজেছে, মানে চিকিৎসা এবং জনস্বাস্থ্য ভাবনা। কারণ অনেকে জানে না নীল ভাই যে সাদুজ্জামান জনস্বাস্থ্যের সাথে যুক্ত আছে, এটা কিন্তু অনেকেই জানেন না। আচ্ছা, এই বইটা পড়া হয়েছে কি, বা এই বইটা সম্পর্কে যদি কিছু বলতে চান? এইখানে আসলে যে 2টা মূল বই আছে, মহামারী মহাকাল এবং একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙা হাড়। তো আমি প্রথম যে বইটা পড়েছি সাদুজ্জামানের, সেটা কিন্তু এই বইটা, একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী, কয়েকটি ভাঙা হাড়। এবং এই বইটা আপাত দৃষ্টিতে একটা জরিপ, নিরীক্ষা, গবেষণার ফলাফল, কিন্তু আমার কাছে এটা যে কোনো থ্রিলারের চেয়ে অনেক বেশি উত্তেজনাময়। কারণ এর মধ্যে আমাদের বাংলাদেশের বিশেষ করে একটা অর্থোপেডিক হাসপাতালের হাড়গোড় ভাঙার গল্প, হাত পা অ্যাম্পুটেট হয়ে যাওয়া, অর্থাৎ ফেলে দেওয়া, বাদ দেওয়া, সেটার গল্প, হাসপাতালের দারোয়ান, ঝাড়ুদার, তাদের গল্প, অর্থাৎ বাস্তব জীবনের চরিত্র, ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো উঠে এসছে। ঠিক তেমনি আমরা যে ভয়ঙ্কর একটা মহামারীর কাল কাটিয়েছিলাম করোনা কালে, 2020, আমি বলি বিষাক্ত বিষ, সেই সময়কারও একটা গল্প একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন নৃবিজ্ঞানী, একজন লেখকের দৃষ্টিভঙ্গিতে লেখা। আমি বলবো যে এই প্রবন্ধগুলো, এই নিবন্ধগুলো যে কোনো গল্প উপন্যাসের চেয়ে অনেক এক্সাইটিং। এবং আমি এই কারণে একটু অবাক হলাম, মানে দারুণ লাগলো, বইটা চোখের সামনে পড়ে যাওয়াতেও ভালো লাগলো, কারণ আমি নিজের চোখে দেখেছি যে মানুষ এসে এই বইটা খুঁজছে, মানে আলাদাভাবে। এবং সাদুজ্জামানের অন্যান্য সংগ্রহ যেহেতু পাঠক সমাবেশে আছে, এটি 10 দিন বাকি থাকতে এসেছে নীল, এবং তারপরেই কিন্তু এটি পাঠক চাহিদার একটা অন্যতম শীর্ষে আছে, আমি দেখেছি। এবং এই পাঠক চাহিদার কথা বললে আমার হাতে কিন্তু একটা লিস্ট আছে, সাদা কাগজে, হাতের লেখা খারাপ, ঠিক মতো পড়া যায় না, অতএব এটা আজকে না দেখে আমি বলতে চাই, কারণ আমার আসলে অনেকটা হলেও মুখস্থ হয়ে গেছে। কারণ পাঠক সমাবেশের এইবার বইমেলায় যে বইগুলো আসলে সর্বাধিক বিক্রির তালিকায় ছিল, তার অর্ধেকটা জুড়েই কিন্তু ক্লাসিক, মানে ধ্রুপদী সাহিত্যের যে বইগুলো এসেছে সেই বইগুলো ছিল। দৃষ্টিপ্রদীপ ছিল, তারপরে হচ্ছে কবি ছিল, অবরোধবাসিনী ছিল, দৃষ্টিপ্রদীপ ছিল, এবং
এরপরে হচ্ছে যে অ্যারিস্টটলো এবং আইনস্টাইন, সক্রেটিস, সে বইগুলো আসলে দারুণ বিক্রি হয়েছে। পাশাপাশি শাহাদুজ্জামানের এই যে বইটি নিয়ে আমরা কথা বলছিলাম, চিকিৎসা এবং জনস্বাস্থ্য ভাবনা, এটিও আসলে দারুণ বিক্রি হয়েছে। এরপরে হচ্ছে যে আগুনের খেলা এবং অন্যান্য গল্প, তারপরে হচ্ছে জলের অক্ষরে লেখা নাম, ফ্রান্স কাফকা, আর সুন্দরবনের শিকারী, এই সব কিছু মিলেই কিন্তু, এবং এই যে বইটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, সেই বইটিও কিন্তু আসলে এই কয়েকদিনে সর্বাধিক বিক্রির তালিকায় ছিল। তো সবকিছু মিলে আজকে আসলে বিদায় নিতে হবে আমাদেরকে। বইমেলার অনেক অনেক গল্প বাকি থেকে গেল, তার মধ্যেও যতটুকু গল্প আমরা বলতে পেরেছি ততটুকু গল্প আমরা বলেছি। এবং বইমেলার থেকে বিদায় নেওয়ার আগে আসলে যে কথাটা সবসময় বলতে চাই, সেটি হচ্ছে যে যারা এখনো আসেননি, আর একটি দিন বাকি, এবং কাল ছুটির দিন মানে কিন্তু একটি উৎসব, একটি আনন্দ, এবং সেই উৎসব এবং আনন্দটা যেন বইয়ের সুঘ্রাণে কাটে, এবং বইমেলার শেষ দিনটা যেন বইমেলা ভীষণ রকম রঙিন হয়ে ওঠে, সে প্রত্যাশাই কিন্তু আমরা করি। আপনারাও নিশ্চয়ই করেন। নিশ্চয়। একেবারে নীল। তাহলে আমি শেষ করে দিই। অবশ্যই নীল, তুমি শেষ করো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ আমাদের তিনজনেরও আসলে অনেক বই কেনা বাকি আছে। তো বাকি যে সময়টা বইমেলা বন্ধ হওয়ার আগে, সেই সময়টা আসলে বই কিনতে চাই। বলি, মুম রহমান বলেছেন যে আমাদের আজকে অনেক বই কিনে দিবেন। সে আপনাকে কিনে দেবে কিনা জানি না, তবে একটা স্মৃতি বিভ্রমের মতো হয়েছে, আমি ঠিক মনে করতে পারছি না আমি এই ধরনের কিছু বলেছি। তুমি শেষ করে দাও, আমরা শেষ করে দিই। আমাদের বই কিনতে যেতে হবে। সূচনা করেছে, আপনি সমাপ্তিটা করে দিন। বিদায়, দেখা হবে আগামীকাল, শেষবারের মতো এই বছরে।